গল্প ভৌতিক হাত জমিয়ে গল্প বলছেন জাদরেল পুলিশ অফিসার মসিয়ে বার মতিয়ের। অপরাধ আর অপরাধীদের নিয়েই তার কারবার। খুন খারাপি, রহস্য এবং রোমাঞ্চে ভরা গল্পগুলো একের পর এক বলে যাচ্ছেন তিনি, একটার সূত্র ধরে আরেকটা, যেন অবলীলায় সিগারেটের আগুনে সিগারেট ধরাচ্ছেন। ফায়ার প্লেসের সামনে বসে সম্প্রতি ঘটে যাওয়া সেইন্ট ক্লোদ হত্যা রহস্য ব্যাখ্যা করছিলেন বার মতিয়ের। তাকে ঘিরে অর্ধবৃত্তাকারে বসেছেন কৌতূহলী শ্রোতার দল। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি মাত্র দুদিন আগে সংবাদপত্রের পাতায় বেরিয়েছে বড় বড় অক্ষরে, এবং তার জের হিসেবে প্যারিসের পথে ঘাটে, ট্রামে, বাসে, রেস্তোরাঁয় সর্বত্র চলছে তুমুল জল্পনা কল্পনা। শ্রোতাদের মধ্যে কয়েকজন মহিলাও আছেন। বিস্ময় বিস্ফারিত নয়নে দুরন্ত কৌতূহল নিয়ে শুনছেন তারা। গল্পটা শেষ হওয়া মাত্র মহিলাদের মধ্যে থেকে তিলোত্তমা একজন বলে উঠলেন, মাগো, কি সাংঘাতিক, অবিশ্বাস্য ব্যাপার! ভুতুড়ে কাণ্ড কাকে বলে? বারমুতিয়ের মহিলার দিকে তাকালেন। অবিশ্বাস্য? ঠিকই বলেছেন ম্যাডাম, বললেন তিনি, কিন্তু মাফ করবেন, ভুতুড়ে নয়। ভূত প্রেতের কোনো জায়গা নেই আমাদের পুলিশের খাতায়। এটা সেফ মার্ডার কেস, একটা অপরাধ। অপরাধী দারুণ শেয়ানা, কোনো কুলু রাখেনি, পাকা হাতের নিখুঁত কাজ, আর সেজন্যেই রহস্যজনক মনে হচ্ছে। কিন্তু ভুতুড়ে? আচ্ছা ঠিক আছে, আরেকটা গল্প বলি। এটা ঠিক ভুতুড়ে নয়, তবে অদ্ভুতুড়ে বলতে পারেন। শ্রোতারা নড়ে চড়ে বসলেন। বারমুতিয়ের একটা সিগারেট ধরিয়ে আয়েশ করে ধোয়া ছেড়ে শুরু করলেন। আমার পোস্টিং তখন কর্সিকার এজাসিও শহরে। সমুদ্রের তীরে পরিচ্ছন্ন সুন্দর ছোট শহরটার তিন দিক ঘিরে রেখেছে সারি সারি উঁচু পাহাড়, পর্বত আর জঙ্গল। কর্সিকানরা রক্ত গরম, স্বাধীন চেতা জাত। ছোটোখাটো চুরি ছেঁচড়ামির ঘটনা এখানে ঘটে না বললেই চলে। কেস যেগুলো আসতো সবই খুন কিংবা বদলা খুনের। রক্তের বদলে রক্ত ঝরিয়ে প্রতিশোধ, এটাই কর্সিকানদের রেওয়াজ। আইন, আদালত, বিচার আচার এসবের বড় একটা ধার ধারে না কর্সিকানরা। ফলে খুনোখুনি একবার শুরু হয়ে গেলে সহজে তা থামত না। বংশানুক্রমে বছরের পর বছর ধরে চলতেই থাকত। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের আগুনে অকাতরে আহুতি দিত বিবাদমান দুপক্ষের নিরপরাধ নারী, শিশু ও বৃদ্ধরা। মাত্র বছর দুয়েক ছিলাম সেখানে। সেই 2 বছরেই অসংখ্য মার্ডার কেসের তদন্ত করতে হয়েছে আমাকে। যা হোক, তদন্ত আর তল্লাশি করে দিনগুলো একরকম কেটে যাচ্ছিল। একদিন খবর পেলাম আমার এলাকায় রহস্যজনক এক লোকের আবির্ভাব ঘটেছে। লোকটা বিদেশি এবং মালদার আদমি। সমুদ্রের ধারে নির্জন এক ভিলা লিজ নিয়ে সে বসবাস করতে শুরু করলো। অচিরেই তার সম্পর্কে নানা রকম গুজব ছড়াতে লাগলো। শোনা গেল লোকটা নাকি ব্ল্যাক ম্যাজিক জানে। তার জাদুর শক্তিতে সে একটা বদরাগী প্রেতাত্মাকে বন্দি করে রেখেছে। প্রায়ই মাঝরাতে প্রেতাত্মার সাথে তার তুমুল কথা কাটাকাটি হয়। সপাং সপাং চাবুক মারার শব্দও অনেকে শুনেছে। এরকম উদ্ভট অনেক কথাই শুনতে পেলাম। গোপনে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম লোকটা জাতে ইংরেজ। ভদ্রলোকের নাম
জন রোয়েল। স্যার জন রোয়েল। বাড়িতে তিনি নিজে এবং ফরাসি এক চাকর ছাড়া তৃতীয় কোনো প্রাণী থাকে না। প্রত্যেক দিন সকালে কাঁধে একটা রাইফেল আর কোমরে পিস্তল নিয়ে তিনি সমুদ্রের ধারে বেড়াতে যান এবং ঘণ্টাখানেক শুটিং প্র্যাকটিস করেন। মাঝে মাঝে তাকে জঙ্গলের মধ্যে শিকার করতে এবং সমুদ্রে মাছ ধরতে দেখা যায়। এছাড়া সারাদিন নিজের বাড়িতেই থাকেন, কারো সাথে দেখা সাক্ষাৎ করেন না কিংবা শহরের দিকেও কখনো আসেন না। অনেক চেষ্টা করেও এর বেশি কিছু জানা গেল না। তবুও গোপনে আমার লোক দিয়ে বিদেশিটার উপর নজর রাখতে লাগলাম, কিন্তু সন্দেহজনক তেমন কোনো রিপোর্ট পাওয়া গেল না। ওদিকে গুজবের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে, কিন্তু সন্দেহজনক তেমন কোনো রিপোর্ট পাওয়া গেল না। এদিকে গুজবের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। লোক বলাবলি করতে লাগলো ইংরেজ লোকটা ভয়ঙ্কর একটা অপরাধ করে গা ঢাকা দিয়ে আছেন। ভয়ঙ্কর অপরাধের নানা রকম ফিরিস্তিও লোকের মুখে মুখে শোনা যেতে লাগলো। শেষে অতিষ্ঠ হয়ে ঠিক করলাম আমি নিজে এবার মাঠে নামব। পরদিন থেকেই তার এলাকার মধ্যে শিকার করতে শুরু করে দিলাম। দিন কয়েকের মধ্যেই লোকটার সাথে পরিচয়ের একটা সুযোগ এসে গেল। সেদিন ভদ্রলোক নিজেও শিকারে বেরিয়েছেন। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দুজন পরস্পরের খুব কাছাকাছি এসে পড়েছি। এমনই সময় ঘটনাক্রমে একটা তিতিরকে আমরা দুজনেই একসাথে তাক করেছি। ভদ্রলোক মিস করা মাত্রই আমি গুলি ছুড়লাম। উড়ন্ত পাখিটা শূন্যে ডিগবাজি খেয়ে খানিকটা দূরে গিয়ে পড়ল। একটু পরেই আমার কুকুর ওটাকে মুখে করে নিয়ে এলো। কাল বিলম্ব না করে আমি শিকার হাতে জন রোয়েলের সামনে হাজির হলাম এবং তাকে সবিনয়ে অনুরোধ করলাম তিনি যেন অনুগ্রহ করে পাখিটা গ্রহণ করেন, সেই সঙ্গে তার এলাকায় অনুমতি না নিয়ে শিকার করার জন্য ক্ষমা প্রার্থনা করলাম। লাল চুল, লাল দাড়িওয়ালা, লম্বা লোক, দেখতে অনেকটা হারকিউলিসের মতো। যেমন লম্বা তেমনি চওড়া, তবে বেশ অমায়িক। টিপিক্যাল ব্রিটিশদের মতো গোমরামুখ নন। তিনি আমাকে সাদর সম্ভাষণ জানালেন এবং আমার সৌজন্যের জন্যে অসংখ্যবার ধন্যবাদ দিলেন। মাসখানেকের মধ্যে 5-6 তার সাথে এভাবে আমার দেখা সাক্ষাৎ এবং আলাপ হলো। একদিন বিকেলে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, দেখি ভদ্রলোক বাগানে চেয়ার পেতে বসে সিগার টানছেন। সম্ভাষণ জানাতেই আমাকে এক গ্লাস বিয়ার খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানালেন তিনি। বিয়ার খেতে খেতে গল্প হচ্ছিল। কথায় কথায় ভদ্রলোক বললেন সমুদ্রের ধারের এই জায়গাটা তার খুব ভালো লেগে গেছে। সুযোগ বুঝে আমি তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কৌতূহল প্রকাশ করলাম এবং সতর্কতার সাথে এটা ওটা প্রশ্ন করতে লাগলাম। ভদ্রলোক বেশ খোলা মনেই উত্তর দিচ্ছিলেন। জানতে পারলাম তিনি বহু দেশ ঘুরেছেন। আফ্রিকা, ইন্ডিয়া এবং আমেরিকা তার ভালোভাবেই দেখা হয়ে গেছে। একসময় হেসে বললেন, হ্যাঁ ভাই, অ্যাডভেঞ্চার এই জীবনে কম হলো না। এরপর শিকারের প্রসঙ্গ উঠল। ভদ্রলোক তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে লাগলেন। বাঘ, হাতি, হিপো এবং গরিলা শিকারের দুঃসাহসিক অভিযানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এগুলো তো সবই ভয়ঙ্কর হিংস্র প্রাণী। ভদ্রলোক হেসে বললেন, হিংস্র তো বটেই, তবে মানুষের মতো অতটা হিংস্র নয়। কথাটা বলেই ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন। তারপর বললেন, অবশ্য মানুষও যে আমি 2-1টা শিকার করিনি এমন নয়। এরপর তিনি আগ্নেয়াস্ত্র সম্পর্কে কথা বলতে লাগলেন এবং তার পিস্তল বন্দুকের সংগ্রহ আমাকে দেখাবার জন্যে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুম দেখে বুঝতে অসুবিধে হয় না
এটা শিকারীর ঘর। দেয়ালে দেয়ালে ঝুলছে বাঘ আর চিতার ছাল। দরজার উপরে বসানো দাতাল, গন্ডার এবং শিংওয়ালা বাইসনের মাথা। বড় দেয়ালের মাঝামাঝি এক টুকরো গাঢ় লাল মখমলের গায়ে আমার চোখ আটকে গেল। ওটা কি? লাল কাপড়ের উপরে কালো, ওটা কি? একটু এগিয়ে গেলাম। ভালো করে তাকিয়ে দেখি একটা হাত। কোনই থেকে কেটে নেয়া একটা হাত ঝুলছে। হাতটার বিশাল পাঞ্জা আর অস্বাভাবিক লম্বা আঙুলগুলো দেখে আন্দাজ করা যায় যে হাতের মালিক খুব শক্তিশালী লোক ছিল। এমনিতেই ওই অদ্ভুতরে জিনিসটা আমাকে দারুণ চমকে দিয়েছে। তার উপর যখন দেখলাম ওটার কবজিতে মোটা লোহার শিকল পরানো এবং শিকলটা দেয়ালে গাঁথা একটা মজবুত আংটার সাথে শক্ত করে আটকানো, তখন আমার বিস্ময় সীমা ছাড়িয়ে গেল। কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম, এটা কি? ভদ্রলোক সংক্ষেপে জবাব দিলেন, আমার শত্রুর হাত। আমি বললাম, লোকটা নিশ্চয় খুব শক্তিশালী ছিল। মুচকি হেসে উত্তর দিলেন তিনি, তা ছিল, তবে আমার চেয়ে বেশি নয়। প্রমাণ তো দেখতেই পাচ্ছেন, শিকল পরিয়ে রেখেছি যাতে পালাতে না পারে। হেয়ালি করছেন বুঝেও বললাম, শিকলের প্রয়োজন কি? হাতটা তো আর সত্যি সত্যি পালাতে পারবে না। জন রোয়েল গম্ভীরভাবে বললেন, পারবে, সেজন্যেই শিকলের প্রয়োজন। আর চোখে চকিতে একবার তাকে দেখে নিলাম। লোকটা কি পাগল, না ইয়ার্কি মারছে? কিন্তু তার চোখ মুখ সিরিয়াস। ইয়ার্কি মারার কোনো চিহ্ন সেখানে দেখতে পেলাম না। দ্রুত প্রসঙ্গ পাল্টে আমি তার সংগ্রহের আগ্নেয়াস্ত্র সম্পর্কে প্রশ্ন করতে লাগলাম। একটা ব্যাপার লক্ষ্য করে আমার মনে খটকা লাগলো। দেখলাম ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা শোপিসগুলোর আড়ালে বেশ কয়েকটা আগ্নেয়াস্ত্র। ভদ্রলোক খুব অল্প সময়ের জন্যে একবার ঘরের বাইরে গিয়েছিলেন। সেই ফাঁকে মরমর পাথরের তৈরি ধবধবে সাদা ফুলদানিটার ভিতর থেকে আমি একটা রিভলভার তুলে নিয়ে দ্রুত পরীক্ষা করলাম। 6টা চেম্বারেই গুলি ভরা। ভেনাসের মূর্তির আড়ালে রাখা রিভলভারটা আর পরীক্ষা করতে পারলাম না। তার আগেই জন রোয়েল ফিরে এলেন। তবু শুধু ওই অল্প সময়েই আমার যেটুকু দেখার ছিল তা আমি দেখে নিয়েছি। মোট 3টা রিভলভার আমার চোখে পড়েছে। সম্ভবত সব কটাই লোড করা। এভাবে হাতের কাছে প্রস্তুত এতগুলো আগ্নেয়াস্ত্র দেখে আমার মনে হলো গৃহকর্তা যে কোনো সময় যে কোনো দিক দিয়ে অতর্কিত আক্রমণ হতে পারে এরকম আশঙ্কা করছেন। কিন্তু এরকম আশঙ্কা করার কারণটা কি? এরপর আরও কয়েকবার আমি ভদ্রলোকের বাসায় গিয়েছি, কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছুই আর চোখে পড়েনি। মজার ব্যাপার এই যে প্রকৃতির নিয়মের ব্যতিক্রমকে মানুষ যেভাবে মেনে নেয়, বিদঘুটে স্বভাবের এই লোকটির উপস্থিতিও আশেপাশের মানুষ সেভাবেই ধীরে ধীরে মেনে নিল। গুজবও ক্রমশ থিতিয়ে গেল। বছরখানেক পরের কথা। নভেম্বরের শেষাশেষি এক সকালে আমার চাকর আমাকে ডেকে তুললে খবর দিল আগের রাতে জন রোয়েলকে কে বা কারা হত্যা করেছে। মিনিট 10 পরে পরিচিত বাড়িটাতে পৌঁছে দেখতে পেলাম ড্রয়িং রুমের মেঝেতে দামি পার্সিয়ান কার্পেটের উপর পড়ে আছে গৃহকর্তার মৃতদেহ। তার চোখে মুখে তখনও লেগে আছে নিখাদ আতঙ্কের ছাপ। তার বিপর্যস্ত চেহারা, অবিন্যস্ত কাপড় চোপড় এবং ঘরের আসবাবপত্রের লণ্ডভণ্ড অবস্থা দেখে বোঝা যায় মৃত্যুর আগে প্রাণপণ লড়াই করেছেন স্যার জন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পরাজয় মেনে নিতে হয়েছে। হাতের নাগালের মধ্যে এতগুলো আগ্নেয়াস্ত্র ছিল, অথচ সেগুলো কোনো কাজেই আসেনি।
ডাক্তারের তাৎক্ষণিক রিপোর্টে জানা গেল শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে স্যার জন রয়েলকে। মৃতদেহের গলায় এবং ঘাড়ে আঙুলের দাগগুলো গভীর মনোযোগের সাথে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন ডাক্তার। দুই চোখে রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস নিয়ে অবশেষে উঠে দাঁড়ালেন তিনি। তার মুখ থেকে স্বগোক্তির মতো বেরিয়ে এলো, আশ্চর্য, এগুলো কি মানুষের আঙুল না কঙ্কালের? অস্ফুট কথাটা কানে আসা মাত্র আপনা থেকেই আমার চোখ গেল দেয়ালের গায়ে লাল মখমলের উপর। হাতটা ওখানে নেই, দেয়ালে ঝুলছে ভাঙা শেকলের টুকরো। মৃতদেহটাকে ভালোভাবে পরীক্ষা করলাম। দুটো জিনিস আমার নজরে পড়ল। মৃতদেহের ঘাড়ে ও গলায় পাঁচটা গভীর গর্ত, যেন লোহার শলাকা ফুঁড়ে তৈরি হয়েছে। আর দাঁতে দাঁত চেপে রাখা মুখের ভিতরে পাওয়া গেল কামড়ে নেয়া কাটা আঙুলের ছোট্ট একটা টুকরো। হত্যাকাণ্ড সংঘটিত হলে পুলিশের যা যা করণীয় এরপর একে একে সেসব করা হলো। বাড়ির ভিতরে, বাইরে এবং চারপাশটায় অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারীর পায়ের ছাপ কিংবা অন্য কোনো ক্লু পাওয়া গেল না। চাকরটার জবানবন্দি নেওয়া হলো। সে জানালো কিছুদিন ধরে তার মনিবকে খুব উদ্বিগ্ন এবং চিন্তিত মনে হচ্ছিল। তার নামে চিঠিপত্র আগে খুব একটা আসতো না, কিন্তু ইদানিং প্রায় প্রতিদিনই একটা করে চিঠি আসতে শুরু করে। পড়া শেষ করেই জন রোয়েল সেগুলো পুড়িয়ে ফেলতেন। একদিন গভীর রাতে উদ্ভট আচরণ করতে দেখা যেত তাকে। দেখা যেত ড্রয়িং রুমে কাটা হাতটার সামনে দাঁড়িয়ে অদৃশ্য কাকে যেন চিৎকার করে শাসাচ্ছেন তিনি। তারপরে হয়তো হাতটা লক্ষ্য করে সপাং সপাং চাবুক চালাচ্ছেন। এভাবে রাত পার করে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমাতে যেতেন। ঘুমানোর সময় তার বালিশের নিচে থাকত গুলি ভরা পিস্তল। ঘটনার রাতে অবশ্য উদ্ভট কোনো কিছু করতে দেখা যায়নি তাকে। ড্রয়িং রুমে চেঁচামেচি কিংবা শাসানির শব্দ শোনা যায়নি। বরাবরের মতো সকালে ড্রয়িং রুমের জানালা খুলে দিতে গিয়ে চাকর তাকে মৃত অবস্থায় কার্পেটের উপর পড়ে থাকতে দেখে। পোস্টমর্টেম ইত্যাদি করার পর স্থানীয় সমাধিক্ষেত্রে স্যার জন রোয়েলের মৃতদেহ সমাধিস্থ করা হয়। এরপর তদন্ত চলল দিনের পর দিন। হত্যাকারীকে ধরার জন্য পুলিশ যথাসাধ্য চেষ্টা চালালো, কিন্তু বৃথা। হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেল না। মাস তিনেক পরে এক রাতে আমি একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। আসলে সেটা ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। দেখলাম সেই কালো কুৎসিত হাতটা আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে। আঙুলগুলোকে পায়ের মতো ব্যবহার করে কাঁকড়া কিংবা মাকুসার মতো সারা ঘরময় দ্রুত বেগে ছুটোছুটি করছে হাতটা। অদ্ভুত দর্শন। জিনিসটা মেঝেতে হাঁটছে, চেয়ারে উঠছে, টেবিলে চড়ছে এবং অনায়াসে এক দেয়াল বেয়ে উঠে গিয়ে ছাদ পার হয়ে অন্য দেয়াল দিয়ে নেমে যাচ্ছে। হাঁটতে হাঁটতে একসময় বিছানায় উঠে এসে আমার গা বেয়ে উঠতে লাগলো হাতটা। মেরুদণ্ডে শিরশিরে অনুভূতি হতেই আচমকা ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে বসলাম। শীতের মধ্যেও দেখি দরদর করে ঘামছি। আলো জ্বালিয়ে দেখলাম কোথাও কিছু নেই, কিন্তু তখনও বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধরায় ধরার শব্দে লাফাচ্ছে। বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পর বহু কষ্টে যখন একটু তন্দা মতন এসেছে, সেই সময় আবার সেই একই দৃশ্য স্বপ্নে দেখলাম। এভাবে এক রাতে বার তিনেক একই দুঃস্বপ্ন দেখে সকালে ঘুম ভাঙল চাকরের ডাকাডাকিতে। চোখ মেলে দেখি তার হাতে ঝুলছে সেই হাত, যে হাত শোভা পেত স্যার জনের বৈঠকখানায়, যে হাত গত রাতে আমার
কালঘাম ছুটিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, হাতটায় 4টে আঙুল, ওটার তর্জনীটা নিখোঁজ। চাকর জানালো জন রয়েলের কবরের উপরে হাতটা পাওয়া গেছে। মসিয়ে বারমুতিয়ের তার গল্প শেষ করলেন। কিছুক্ষণ নীরবতার পর তিলোত্তমা মহিলাটি বললেন, মাগো, কি সাংঘাতিক! এরপরেও কি আপনি বলবেন আপনাদের পুলিশের খাতায় ভূত পেতের কোনো জায়গা নেই? পুলিশ অফিসার হাসলেন, বললেন, উল্টোটা বলতে পারলেই খুশি হতাম ম্যাডাম। বেশ, তাহলে বলুন আপনার গল্পের ভৌতিক হাতের ব্যাখ্যাটা কি? মহিলা প্রশ্ন করলেন। ব্যাখ্যা একটা আছে, বারমুতিয়ের বললেন, কিন্তু আমার মনে হয় আপনাদের সেটা পছন্দ হবে না। তবু বলুন, শোনা যাক। শ্রোতাদের অনেকেই এবার একসাথে বলে উঠলেন। বারমুতিয়ের প্রত্যেকের মুখের দিকে একবার করে চোখ বুলিয়ে নিয়ে শেষে বললেন, ব্যাখ্যাটা খুব সহজ। কাটা হাত তার আসল মালিক যে ব্যক্তি, ধরা যাক সে জীবিত। এটুকু ধরে নিলেই বাকিটা ঠিক ঠিক মিলে যাবে। হাত কাটা লোকটা এসেছিল প্রতিশোধ নিতে এবং প্রতিশোধ নিয়ে ফিরে গেছে। সবাই চুপ করে থাকলেও তিলোত্তমা মহিলাটি মৃদু আপত্তি তুললেন, কিন্তু সমাপ্ত।